স্কুল বন্ধ। আমরা ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছি। আমি পর্যায়ক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা ক্লাস নেব। আমার এই প্রয়াস যদি ছাত্রছাত্রীদের সামান্যতম উপকারেও লাগে তাহলে তা সার্থক বলে মনে করব। আজকের পাঠ রূপনারায়ণের কুলে, দ্বাদশ শ্রেণীর কবিতা, রবি ঠাকুরের লেখা। কবিতাটি সম্পর্কে আলোচনা করার আগে আমি একবার কবিতাটি পাঠ করে নিতে চাইছি। রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমরা কবিতাটি সম্পর্কে আলোচনা শুরু করছি। কবিতাটি রবি ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। 1941 সালের 13ই মে এই কবিতাটি তিনি লিখেছেন। কয়েক মাস বাদে আগস্ট মাসে তিনি চলে যান। কবিতাটির প্রকাশ তিনি দেখে যেতে পারেননি, কবিতাটির নামকরণও তিনি করে যাননি। নিজের দীর্ঘ জীবন এবং সেই জীবনের শেষে প্রচণ্ড অসুস্থতা, সেই অসুস্থতার মধ্যে সাময়িক আরোগ্য লাভের মাঝে তিনি এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার নির্যাস মাত্র। কবিতাটির নাম পরে দেয়া হয়েছে, সংকলকরা নাম দিয়েছেন রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ, সম্ভবত রূপনারায়ণ যে নদী, তাকেই ছন্দে ব্যবহার করতে গিয়ে ভেঙে তিনি রূপনারায়ণ থেকে রূপনারায়ণ গড়ে নিয়েছেন। এখন রূপনারায়ণ একটা নদী মাত্র। এই নদীর নামকরণে যে বিশাল আলাদা কোনো তাৎপর্য রয়েছে তা নয়। এখন কেন সংকলকরা নাম দিলেন রূপনারায়ণের তীরে, অথবা রবি ঠাকুরই তার কবিতার প্রথম লাইনে ব্যবহার করলেন রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। আসলে প্রাচীনকাল থেকে মানুষের জীবনকে নদীর সঙ্গে তুলনা করার একটা প্রথা চলে আসছে। মানুষের জীবন যেন অনেকগুলি মুহূর্তের সঞ্চয়, বহু অভিজ্ঞতার সঞ্চয়। নদীও তেমনি তার উৎস থেকে সৃষ্টির পর শৈশবের উচ্ছলতাকে পার করে মাঝ বয়সে পৌঁছায় এবং তারপর মোহনায় তার মৃত্যু ঘটে। এবং এই যাত্রা পথে অসংখ্য ঘাট, অসংখ্য অভিজ্ঞতার সঞ্চয় করে সে পৌঁছায় মোহনায়। রবি ঠাকুর তার নিজের জীবনকেও এরকমই এক নদীর সঙ্গে তুলনা করেছেন। এবং প্রথমেই বললাম, নিজের জীবন সম্পর্কে অভিজ্ঞতার নির্যাস এই কবিতাটি। এই কবিতাটিতে সেই জীবন বা রূপনারায়ণ তার কুলে তিনি উত্তীর্ণ হয়েছেন, তীরে পৌঁছেছেন। নদী থেকে তীরে এসে জীবনকে দেখছেন অপক্ষপাত দৃষ্টিপাতে এবং সেই জীবনের
যে রূপ রং রস যা তিনি উপলব্ধি করেছেন তাকেই বর্ণনা করেছেন এই কবিতায়। কবিতার প্রথম লাইনে আমরা পাচ্ছি, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। প্রশ্ন আসতে পারে, তাহলে কি এতদিন তিনি কি ঘুমিয়েছিলেন? মনে রাখতে হবে ৮০ বছর বয়সে প্রায় তিনি কবিতাটি লিখছেন। তাহলে এই দীর্ঘ সময়, ৮০টি বছর, তাহলে কি তার ঘুম? মনে রাখতে হবে এই ঘুম মানে আমাদের জীবন বৃত্তের যে দিনের পর রাত, রাতের পর দিন, এবং সেই আবার রাত, সেই রাতে আমাদের শয়ন, সেই ঘুম নয়। এই ঘুম হয়তো উপলব্ধির ঘুম, চৈতন্যের ঘুম। তাহলে কি তিনি নতুন উপলব্ধিতে জেগে উঠলেন, নতুন অনুভবে উত্তীর্ণ হলেন এই কবিতাটিতে? ৮০ বছর বয়সে সেই উত্তীর্ণ হওয়ার ফসল তিনি তুলে দিচ্ছেন পাঠকের কাছে। এটা জানতে গেলে আমাদেরকে তার জীবনের ইতিহাস সম্পর্কে কিছু জানতে হবে। প্রথমেই বলেছি, দীর্ঘ জীবন ছিল তার, দীর্ঘ জীবন। এবং এই জীবনে, দীর্ঘ জীবনে অসংখ্য অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা শেষ পর্যন্ত যে খুব সুখকর হয়েছে তা নয়। বারবার বাস্তবের সঙ্গে আদর্শকে মেলাতে গিয়ে তিনি ক্ষতবিক্ষত হয়েছেন। ব্যক্তিগত জীবন থেকেই শুরু করা যায়। তার লেখালেখির জগৎ যখন শুরু হয়েছে, শৈশব এবং কৈশোরের আলো আঁধারিময় জগতে যখন তিনি পা রাখছেন, তখন তার অসংখ্য সৃষ্টির প্রেরণা ছিল তার নূতন বৌঠান। হঠাৎ করেই তাকে ছেড়ে সেই নূতন বৌঠান কাদম্বরী দেবী তিনি চলে গেছিলেন চিরঘুমের দেশে। নিজের দীর্ঘ জীবনে অসংখ্য প্রিয়জনের বিয়োগ ব্যথা তাকে সইতে হয়েছিল। একের পর এক সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছে। তার পারিবারিক জীবন যে বিশাল খুব তৃপ্তিময় ছিল তা নয়। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন মৃত্যুর দেশে। সন্তান, একের পর এক প্রিয়জনের মৃতদেহ তাকে বহন করতে হয়েছিল। খালি ব্যক্তিগত জীবনের কথাই বা বলবো কেন? প্রথমে বলেছি ওই যে আদর্শ এবং বাস্তবতা, এই দুইকে মেলাতে পারেননি। রবি ঠাকুর আসলে ছিল একজন সামগ্রিক মানুষ, মানে জীবনের সমস্ত কোণ, সমস্ত দিক, সমস্ত স্তরকে স্পর্শ করে তার ভাবনা ছিল। তার ভাবনা ছিল শিক্ষাক্ষেত্র নিয়ে, তার ভাবনা ছিল রাজনীতিকে নিয়ে, তার ভাবনা ছিল দেশকে নিয়ে। বিশেষত বঙ্গভঙ্গের সময় তিনি স্বদেশপ্রেমমূলক অসংখ্য গান লিখেছেন, হিন্দু মুসলমান মৈত্রীর স্বপ্ন দেখেছেন, এবং রাস্তায় নেমে দেশের কাজে হাত লাগিয়েছেন। কিন্তু তারপরে তিনি দেখেছেন দেশের কাজের নামে উগ্র স্বাদেশিকতার প্রচার। ব্যথিত চিত্তে তিনি সরে এসেছেন। বিদায় দেহ ক্ষম আমায় ভাই, কাজের পথে আমি তো আর নাই। গান্ধীর নীতিকেও তিনি খুব যে বেশি আপন করে নিতে পেরেছেন তা নয়। দেশ সম্পর্কে তার নিজস্ব একটা ভাবনা ছিল, দেশ সেবা সম্পর্কে তার নিজস্ব একটা ভাবনা ছিল স্বদেশ প্রেম সম্পর্কে। বাস্তবের সঙ্গে তাকে মেলাতে পারেননি, ক্ষত বিক্ষত হয়েছেন। দেশ, শিক্ষা, শান্তিনিকেতনে শিক্ষা ভাবনার, তার নিজস্ব যে শিক্ষা ভাবনা, সেই শিক্ষা ভাবনার একটা প্রয়োগ ঘটাতে চেয়েছিলেন তিনি। তিনি দেখেছিলেন
ইংরেজ পোষিত যে শিক্ষা ব্যবস্থা তার দুর্বলতা, তোতা কাহিনী গল্প আমরা সকলেই পড়েছি। সেখানেও তার চিন্তা ভাবনা যে বিশালভাবে মানুষ গ্রহণ করেছিল বা নিজের কাজে তিনি সফল হয়েছিলেন তা নয়। ক্রমাগত ব্যর্থতা, রক্তপাত, হতাশা তাকে বোধহয় স্বপ্ন থেকে জাগিয়ে তুলেছিল। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তিনি আজকে উত্তীর্ণ হচ্ছেন এমন একটা অনুভবে, বুঝছেন যে এই জগৎ স্বপ্ন নয়। অথচ স্বপ্ন বলেই তো মনে হয়েছিল জীবনটাকে। আমরা রবি ঠাকুর সম্পর্কে আমরা যখন ভাবি, পড়ি, আমরা আপাদ মস্তক একটা রোমান্টিক মানুষ হিসেবেই তাকে দেখি। তিনি জীবন স্মৃতি লিখেছেন। জীবন স্মৃতিতে জীবনকে দেখছেন প্রতিদিন একটা নতুন খামে আসা এক চিঠি। সেই চিঠিতে বাইরের জগতের না জানা কত রকমের খবর, কত রকমের আনন্দ কোলাহল, কত কিছু নিয়ে তার কাছে উপস্থিত হচ্ছে। শৈশবে তিনি লিখছেন, কৈশোরে, শৈশব বলা ভুল, কৈশোরে লিখছেন, মরণরে তুহু মম শ্যাম সমান। শ্যাম প্রেমিক, প্রিয়তম। মৃত্যুকে যে প্রিয়তম হিসেবে দেখতে পারে, জীবন তার কাছে কতটা স্বপ্নময় হতে পারে, কতটা রোমান্টিক হতে পারে জীবন তার কাছে। সেই মানুষ জীবনের শেষে এই উপলব্ধিতে উত্তীর্ণ হচ্ছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই উপলব্ধিতে উত্তীর্ণ হওয়া এটা একদিনে হয়নি। দীর্ঘ একটা সময় ক্রমাগত আঘাত, ক্রমাগত বেদনা, রক্তক্ষরণ ঘটিয়েছে তার মধ্যে। অসংখ্য মূল্য চুকিয়ে তিনি এই উপলব্ধিতে উত্তীর্ণ হয়েছেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তিনি আজকে সত্যকে ভালোবাসছেন, নির্মম কঠিন সত্য। আশা, আশা হচ্ছে কুহকিনী, আশা মিথ্যা। একটা ভয়ঙ্কর জায়গায়, একটা অন্ধকার জায়গায় তিনি উপস্থিত হয়ে পড়েছেন আজকে। তিনি নিজের জীবনকে দেখছেন যে জীবনে দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা ছাড়া আর কিছু নাই, এবং সেটাই সেই সত্য। এবং সেই সত্য, সেই দুঃখময় জগৎ, দুঃখকে যদি আপন করে নিতে পারা যায়, সে দুঃখ কখনো বঞ্চনা সৃষ্টি করে না। কিন্তু সুখ, সুখ বঞ্চনা সৃষ্টি করতে পারে। সুখ কুহকিনী, বৃথা আশার পেছনে দৌড় করাতে পারে। শেষে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন তিনি উপহার দিয়েছেন জীবন সম্পর্কে, তার অভিজ্ঞতার সার। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। জীবন কি? কবি বলছেন, জীবন হচ্ছে আমৃত্যু, মৃত্যু পর্যন্ত দুঃখের তপস্যা মাত্র, আর কিছু না। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এবং এই জীবনে সত্যের দারুণ মূল্য আমরা লাভ করি। এবং পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে তো পাওয়া যায় না। সত্যকে যে মানুষ উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে, সেই দেনা কিভাবে চোকায়? মৃত্যুর মাধ্যমে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এইভাবে দীর্ঘ জীবনে তিনি নিজের জীবনের উপলব্ধি তার প্রকাশ ঘটিয়েছেন যে জীবন, এই জীবনে সত্য হচ্ছে দুঃখ,
দুঃখের তপস্যা, আর কিছু নয়। এইভাবে তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং সেই ব্যক্তিগত জীবনের উপলব্ধির একটা সাধারণীকরণ করে দিয়েছেন। কবিতাটি ছোট্ট, অনুভূতির ব্যক্তি অনেক বড়। আমাদের তো পরীক্ষার জন্য প্রস্তুতি হতেই হবে কবিতাটি পাঠ করার সঙ্গে সঙ্গে। তাই কবিতাটির বৈশিষ্ট্য হচ্ছে খুব বেশি প্রশ্ন এখান থেকে, বড় প্রশ্ন আসবে না, বা উত্তর সেই একই, জীবন সম্পর্কে তার অনুভূতির প্রকাশ। আমরা যদি 3টে বড় প্রশ্ন এখান থেকে বেছে নিতে পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, উত্তর কিন্তু সেই একটিই হবে। আমি একটু লিখে দিচ্ছি এই 3টি প্রশ্ন। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। এই লাইনটি তুলে প্রশ্ন আসতে পারে, কিভাবে এই উপলব্ধিতে উত্তীর্ণ হলেন কবি? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চিনিলাম আপনাকে, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনিলেন? এটি ছোটও আসতে পারে, আবার বড় আসতে পারে। তৃতীয় প্রশ্ন, সমগ্র কবিতায় জীবন সম্পর্কে কবির উপলব্ধি কি এবং কবি কিভাবে এই উপলব্ধিতে উত্তীর্ণ হলেন?
কবি কিভাবে এই উপলব্ধিতে উত্তীর্ণ হলেন? তিনটে বড় প্রশ্ন দিলাম, তিনটেরই উত্তর কিন্তু এক। জীবন সম্পর্কে কবির উপলব্ধি এবং কেন, কিভাবে সেই উপলব্ধিতে তিনি পৌঁছেছেন। আমি তোমাদের পরামর্শ দেব ছোট কবিতাটি মুখস্থ করে ফেলার। সুখপাঠ্য কবিতা, পড়তেও ভালো লাগবে, মুখস্থ করতেও ভালো লাগবে, আর ছোট ছোট কিছু প্রশ্ন আসতে পারে লাইন তুলে, সে কারণে লাইনগুলো মনে রাখার প্রয়োজনেও মুখস্থ করে রাখা দরকার। আপাতত এইটুকুই। আমি আবার পরের ক্লাসে 12-এর পরের কোনো কবিতা নিয়ে উপস্থিত হব।